সবে ভোরের আলো ফুটেছে। সারা রাত ধরে ছুটে চলেছে ট্রেনটা। 3 টায়ার কুপেটাতে অন্য সহযাত্রীরা কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। নীলাভর অবশ্য ঘুম ভেঙে গেছে অনেক আগে। নামতে হবে তাকে। জানলার বাইরে তাকিয়েছিল নীলাভ। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাইরের পৃথিবীতে। যতদূর চোখ যায় ফাঁকা জমি, মাঝে মাঝে চোখে পড়ছে ছোট ছোট টিলা, কোথাও কোথাও একলা দাঁড়িয়ে থাকা কোনো গাছ। এই ট্রেন মধুপুর যাবে। নীলাভ অবশ্য মধুপুর যাবে না, তার আগে একটা ছোট হল্ট স্টেশনে নামবে। কর্ড লাইন ধরে একটু ঘুরপথে মধুপুর যায় এ ট্রেন। এই লাইনেই সেই হল্ট স্টেশনটা। যে জায়গাতে নীলাভ যাচ্ছে সে জায়গাতে এর আগে সে কোনোদিন যায়নি, হয়তো কোনোদিন যেতও না যদি না সেদিন পরিতোষের কাছ থেকে ব্যাপারটা শুনত। নীলাভ একজন ইলাস্ট্রেটর, ছবি আঁকিয়ে বিভিন্ন বই পত্রপত্রিকায় ছবি আঁকার কাজ করে। ফি হপ্তায় প্রতি শনিবার বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটে এক প্রকাশকের ঘরে নীলাভ পরিতোষের মতো কয়েকজন ছবি আঁকিয়ে আড্ডা জমায়। সেখানেই মাসখানেক আগে আড্ডার মধ্যে হঠাৎই পরিতোষ বলেছিল, কদিন আগে মধুপুর গিয়েছিলাম একটা আর্ট এক্সিবিশনে। ফেরার পথে সিগন্যাল না পেয়ে শিমুলপুরের নামে একটা ছোট হল স্টেশনে গাড়ি থেমেছিল। ট্রেনে মধুপুরের এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। তার সঙ্গে প্ল্যাটফর্মে চা খেতে নেমেছিলাম। আমি যে একজন ইলাস্ট্রেটর সে পরিচয় দিয়েছিলাম ভদ্রলোককে। চা খেতে খেতে সেই ভদ্রলোক দূরে একটা বাড়ি দেখিয়ে বললেন, আপনি তো ইলাস্ট্রেটর, ওই যে দূরে বাড়িটা দেখছেন ওই বাড়িটাতে একটা ইলাস্ট্রেটর থাকতেন। কলকাতার নানা বড় বড় কাগজে বইপত্রে ছবি আঁকতেন ভদ্রলোক। অবধূত চাকি নাম ছিল ভদ্রলোকের। এই কথা বলার পর পরিতোষ বলেছিল, তুমি নিশ্চয়ই অবধূত চাকির নাম শুনেছ, কাজও দেখেছ। আমরা যখন ছোট ছিলাম 20-25 বছর আগে প্রায় সব কাগজেই, বিশেষত শিশু কিশোর পত্রিকায় ওর ইলাস্ট্রেশন থাকতো। যদিও ওই অবধূত চাকি নামটা নাকি আসলে ছিল ছদ্মনাম, আসল নাম জানা নেই। পরিতোষের কথা শুনে নীলাভ প্রায় লাফিয়ে উঠে বলেছিল, দেখবো না কেন, বলতে গেলে ওর কাছ থেকেই তো আমার মনে ছবি আঁকার ইচ্ছেটা জাগে। পেন ড্রয়িং করতেন, কি বলিষ্ঠ কলমের আঁচড় ছিল। নৈসর্গিক দৃশ্য হোক, ছুটন্ত ঘোড়া, তার হাতে সবকিছু যেন জীবন্ত হয়ে উঠত। জানিস, ছোটবেলায় ওর ছবিগুলো কপি করার চেষ্টা করতাম। আমার আঁকাতেও তার আঁকার খুব প্রভাব আছে, ভাবশিষ্যও বলতে পারো। তবে দুর্ভাগ্যের ব্যাপার এই যে তার আঁকা দেখে আঁকা শিখলেও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ ঘটেনি। এমনকি তার ফটোগ্রাফও দেখিনি কোনোদিন। অনেককে জিজ্ঞেস করেও তার বাড়ির ঠিকানা জানতে পারিনি। এই প্রথম তোমার মুখ থেকে তার বাড়ির খবরটা শুনলাম। ওর ছবিগুলো নিয়ে আমার একটা অ্যালবাম প্রকাশ করার বহুদিনের ইচ্ছা। ব্যাপারটা অনেকটা গুরুদক্ষিণাও বলতে পারো। তা তোমার সেই সহযাত্রী ভদ্রলোক আর কিছু বলেছিলেন অবধূত চাকি বা ওই বাড়িটার সম্বন্ধে? এই প্রশ্ন শুনে পরিতোষ জবাব দিল, ভদ্রলোক বলেছিলেন অবধূত নাকি একাই থাকতেন বাড়িটাতে। বছর 10 আগে রেল লাইনে আত্মহত্যা করেন। বর্তমানে একজন কেয়ারটেকার গোছের লোক থাকে বাড়িটাতে। তুমি তো মাঝে মাঝে একা একা এদিক সেদিক বেরিয়ে পড়ো, একবার গিয়ে দেখে আসতে পারো বাড়িটা। ভদ্রলোককে আর দেখার সুযোগ না পেলেও তার কোনো ইলাস্ট্রেশন বা ফটোগ্রাফ পেয়ে যেতে পারো। ভবিষ্যতে সেসব জিনিস তোমার কাজে আসতে পারে। পরিতোষের কাছে কথাগুলো শোনার পর নীলাভ সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল যে পুজো সংখ্যার ইলাস্ট্রেশনের কাজগুলো মিটে যাওয়ার পর সে দেখে আসবে অবধূত চাকির বাড়িটা, যার ফলশ্রুতি তার এই ট্রেন যাত্রা। গতকাল রাতে কলকাতা থেকে নীলাভ উঠে বসেছে মধুপুরগামী এই ট্রেনে। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘড়ি দেখে নীলাভ অনুমান করল হল স্টেশনটা আর বেশি দূর নয়, অন্তত টাইম টেবিলে তাই লেখা আছে। নীলাভর ঠিক উল্টো দিকে লোয়ার বার্থে শুয়ে থাকা একটা লোক চাদরের আড়াল থেকে মুখ বার করে মাথাটা একটু তুলে জানলার দিকে তাকালো। তাই দেখে নীলাভ লোকটাকে প্রশ্ন করল, আচ্ছা, শিমুলপুর হলটার কত সময় লাগবে বলতে পারেন? লোকটা প্রশ্ন শুনে জানলার বাইরে ভালো করে তাকিয়ে নিয়ে বলল, সামনেই আছে, ওর আর একটা নাম আছে, আত্মহত্যা হল্ট। আমরা এদিককার লোকেরা ওই স্টেশনটাকে ওই নামেই ডাকি।
নীলাভ বিস্মিত হয়ে জানতে চাইল। তার মানে? লোকটা জবাব দিল, ফাঁকা স্টেশন তো, অনেকেই হল স্টেশনটাকে আত্মহত্যার জন্য বেছে নেয়। এমন ঘটনা বেশ কয়েকটা ঘটেওছে ওখানে, তাই ওই নাম হয়ে গেছে স্টেশনটা। কথাগুলো বলে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল লোকটা। তার কথা শুনে নীলাভর মনে পড়ে গেল পরিতোষের জানানো কথাটা। আপনারা চাইলে আপনাদের নিজের অবধূত চাকিও আত্মহত্যা করেছিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি কমে এলো। ব্যাগ কাঁধে নিয়ে নীলাভ এগোলো দরজার দিকে। নীলাভ নেমে পড়ল প্ল্যাটফর্মে। অন্য কোনো লোক গাড়ি থেকে নামল না। প্ল্যাটফর্মে পা রেখেই স্টেশনের এক প্রান্তে বিরাট এক শিমুল গাছ নীলাভর নজরে পড়ল। হয়তোবা ওই গাছটার জন্যই এই জায়গার নাম শিমুলপুর, মনে মনে ভাবল নীলাভ। ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটা গাড়ি এসে থামলো প্ল্যাটফর্মের অন্য পাশে। দুজন মাত্র লোক নামলো সে ট্রেন থেকে। ভোরবেলা সারাদিনে একবার মাত্র একই সময় আপ ডাউন দুটো গাড়ি একই সময় ওখানে এসে থামে। বেশ কয়েক জোড়া এক্সপ্রেস ট্রেন এই লাইনে চললেও তারা এখানে থামে না। দুটো ট্রেনই আধ মিনিটের জন্য প্ল্যাটফর্মে থেমে পরপর হুইসল বাজিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। ফিরতি ট্রেনটা পরদিন এ সময় এখান থেকেই ধরবে নীলাভ। আজ রাতে মাথা গোঁজার মতো একটা আস্তানা খোঁজার দরকার নীলাভর। অন্য ট্রেন থেকে যে দুজন লোক নামলো তাদের দেখে নীলাভর স্থানীয় মানুষ বলেই মনে হচ্ছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে নীলাভর দিকেই আসছিল তারা। নীলাভ তাদের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এখানে কাছাকাছি কি থাকার জন্য কোনো হোটেল বা ধর্মশালা কিছু আছে? প্রশ্ন শুনে একজন মৃদু থমকে দাঁড়িয়ে জবাব দিলেন, না, এখানে কোনো হোটেল ফোটেল হবে না। তারপর নীলাভর প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে একলা দাঁড়িয়ে রইল নীলাভ। একজনও লোক নেই প্ল্যাটফর্মে বা তার বাইরে, এমনকি কোনো চেকার বা রেল কর্মচারীও নয়। টিকিট কাউন্টারের মতো একটা ঘর আছে বটে, তবে সেটা বাইরে থেকে তালাবন্ধ। ভালো করে প্ল্যাটফর্মে বাইরে তাকাতেই বেশ কিছুটা দূরে একটা বাড়ি চোখে পড়ল তার। সামনেই দুর্গাপুজো। রেল লাইনের গায়ে আর দুপাশে জায়গায় জায়গায় কাশফুলের ঝাড়। তার মধ্যে দিয়ে একটা পায়ে চলা পথ এগিয়ে গেছে বাড়িটার দিকে। আরো একটা শিমুল গাছ আছে সেদিকে। নিশ্চয়ই ওই বাড়িটা অবধূত চাকিরই হবে, কারণ পরিতোষও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাড়িটা দেখতে পেয়েছিল। ও বাড়িটা ছাড়া অন্য কোনো ঘর বাড়িও চোখে পড়ছে না। তাহলে আগে ওখানেই যাওয়া হোক। এই কথা ভেবে নিয়ে নীলাভ প্ল্যাটফর্মের ঢাল বেয়ে নেমে বাড়িটার দিকে যাবার পথ ধরল। বেশ কয়েকটা বাঁক নিয়ে পায়ে চলা পথটা বাড়িটার দিকে গেছে। কিছুটা এগোবার পরে একটা ছোট নালা চোখে পড়ল একটা বাঁক পেরিয়ে। তির করে জল বইছে তাতে। মাত্র হাত দশেক চওড়া হবে সেটা। বাঁশের একটা সাঁকো রয়েছে তার উপর দিয়ে। একদিক থেকে এসে অন্যদিকে কাশের বনের আড়ালে হারিয়ে গেছে সেটা। আরো কিছুটা এগিয়ে অন্য একটা বাঁকের মুখে শিমুল গাছের কাছে উপস্থিত হলো নীলাভ। সেখান থেকে বাড়িটা খুব কাছে। নীলাভ বাড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারল সেটা আসলে বাড়ির পেছন দিক। পথটা গিয়ে বাড়িটার সামনে দুভাগে ভাগ হয়েছে। একটা পথ গিয়ে থেমেছে বাড়ির পেছনে একটা দরজার সামনে। অন্য পথটা বাড়িটাকে বেড় দিয়ে সম্ভবত তার সদর দরজাতে গিয়ে পৌঁছেছে। নীলাভ ঠিকই অনুমান করেছিল। বাড়িটার কাছে গিয়ে সে দ্বিতীয় পথটা ধরে পৌঁছে গেল বাড়িটার সামনের অংশে। বেশ বড় পুরনো লাল ইটের তৈরি চওড়া দেওয়ালের একটা বাড়ি। সামনে ধামলা টানা বারান্দায় বড় বড় দরজা জানলা, যদিও সেগুলো বর্তমানে বন্ধ। একসময় মধুপুর বা তার আশেপাশের অঞ্চলগুলোতে হাওয়া বদলের জন্য এমন বাড়ি বানিয়ে রাখতেন পয়সাওয়ালা বাঙালিরা।
হয়তোবা তেমনই কেউ 70 বা 100 বছর আগে বানিয়েছিল ওই বাড়িটা। নীলাভর এমনই মনে হলো। বাড়িটার সামনে কাউকে না পেয়ে নীলাভ একটু ইতস্তত করে বারান্দায় উঠে এলো। টানা বারান্দার এক পাশে বেশ কয়েকটা তালা বন্ধ ঘর, মাথার উপর কড়িবর্গা থেকে পায়রার ডাক শোনা যাচ্ছে। বারান্দায় উঠেও কাউকে না দেখতে পেয়ে নীলাভ হাঁক দিল, বলছি বাড়িতে কেউ আছেন? আমি কলকাতা থেকে এসেছি, কেউ আছেন? বার কয়েক হাঁক দেবার পর বারান্দার শেষ প্রান্তের একটা দরজা খুলে গেল। একটা লোক সেই ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এসে দাঁড়ালো নীলাভর সামনে। বছর 50 হবে লোকটা। মাঝারি গড়ন, মাথায় কদম ছাঁট চুল, পরনে ধুতি আর ভতুয়া, খালি পা। লোকটা সম্ভবত স্থানীয় দেহাতি মানুষ হবে। নীলাভকে দেখে মৃদু বিস্মিতভাবে সে প্রশ্ন করল, কি চাই? প্রশ্নটা কিন্তু সে বাংলাতেই করল। নীলাভ জবাব দিল, নমস্কার, আমি কলকাতা থেকে আসছি। আচ্ছা, এটাই কি অবধূত চাকির বাড়ি, যিনি ছবি আঁকতেন? লোকটা উত্তর দিল, হ্যাঁ, উনারই বাড়ি, তবে উনি তো নেই। নীলাভ বলল, হ্যাঁ সেটা জানি, কিন্তু আপনি? আমার নাম মিছরিলাল। এক সময় বাবু মানে আপনাদের অবধূত চাকির দেখাশোনা করতাম। উনি মারা যাওয়ার পরে বাড়িটা দেখাশোনা করি। বাবু তো বিয়ে করেননি, মরার আগে আমার নামে বাড়িটা কাগজ দিয়ে গেছিলেন। নীলাভ বলল, আচ্ছা, তবে আপনি এখন এ বাড়ির মালিক, এ বাড়িতেই থাকেন? তা বলতে পারেন, তবে আমি রাতে এখানে থাকি না। 2 মাইল দূরে আমার গাঁও, ওখানে থাকি। আপনি কেন এখানে এসেছেন বলুন তো? আসলে আমি ওর আঁকার খুব ভক্ত। ছেলেবেলা থেকেই ওর আঁকা দেখে ছবি আঁকা শিখেছি, আর এখানে ওর বাড়ি আছে জেনে ছুটে এসেছি। এই বাড়িটা বলতে গেলে আমার কাছে তীর্থস্থান।